সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি মানসকান্তি শ্যাম সহকারী শিক্ষক কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি তোমরা পরম করুণাময়ের কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি, এবং সাথে এইও আশা করছি তোমরা প্রত্যেকেই বই, খাতা এবং কলম নিয়ে উপস্থিত হয়েছ। আমি আজকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে নগদান বইয়ের সর্বশেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব আজকে আলোচনা করব। প্রতিবারের মতোই আজকেও আমি একটা উদ্দীপক অর্থাৎ পূর্ণাঙ্গ সৃজনশীল সমস্যা নিয়ে হাজির হয়েছি। পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমরা জানো আমরা নগদান বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেই ক্লাসগুলোতে তোমরা নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা এবং কোন কোন লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলতে আমরা কি বুঝি, কিভাবে এগুলো আমরা পোস্টিং দেব, সবিস্তারে আমি আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতা এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা আজকে আরেকটা উদ্দীপক নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে, আমরা সেইগুলোর উত্তর তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার কথা নয় শিক্ষার্থীরা, আমরা বরাবরের মতো একটা উদ্দীপক দেখে নেব এবং তার পরবর্তীতে খুব দ্রুতই সেই সমস্যাটা সমাধানে চলে যাব। চলো আমরা তাহলে উদ্দীপকটা দেখি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপক 1, আবির অ্যান্ড সন্স এর জুলাই 2020 সালের লেনদেনগুলো নিম্নরূপ। জুলাই 1 তারিখ নগদ জমা 20,000 টাকা এবং ব্যাংক জমা 25,000 টাকা। 5 তারিখ পণ্য বিক্রয় নগদে 30,000 টাকা। 10 তারিখ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ 4,000 টাকা। 15 তারিখ লাবিবের নিকট হতে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল। 20 তারিখ মিস্টার জুয়েলকে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 3,800 টাকা প্রদান করা হলো। 22 তারিখ যন্ত্রপাতির অবচয় 5,000 টাকা। 25 তারিখ ব্যাংক থেকে উত্তোলন করা হলো 10,000 টাকা। 28 তারিখ বিবিধ দেনাদারের নিকট হতে 7,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 7,200 টাকা পাওয়া গেল। এর পরবর্তীতে 30 তারিখ বলেছে বেতন বাবদ চেক প্রদান 5,000 টাকা। সর্বশেষ আমাদেরকে 3টে প্রশ্ন করা হয়েছে, যে সকল লেনদেন নগদান বই অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা দেখাও। খতে বলা হয়েছে লেনদেনগুলোর ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, এবং গতে বলা হয়েছে উপরোক্ত লেনদেন হতে একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো বা তৈরি করো। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই উদ্দীপকটা খুব ভালোভাবে খেয়াল করেছো এবং আমি আশা করব তোমরা এটা খুব দ্রুত তোমাদের খাতায় তুলে নেবে। তো চলো আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় একটু দেখে নিই। শিক্ষার্থীরা আমরা কতে যে প্রশ্নটা দেখতে পেয়েছি সেখানে বলা হয়েছে কোন কোন লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেই লেনদেনগুলোর জাবেদা দিতে বলা হয়েছে। তো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে সকল লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ ধারে লেনদেন, কখনোই কোনো ধারে লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। অবচয় থাকলে অন্তর্ভুক্ত হবে না, পণ্য উত্তোলন থাকলে অন্তর্ভুক্ত আমরা করি না। তো সুতরাং আমরা এখানে আমার আজকের উদ্দীপকে আমরা দুটো লেনদেন পেয়েছি। একটা হচ্ছে 10 তারিখ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ 4,000 টাকা, যেটা আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। আরেকটা হচ্ছে আমার 22 তারিখ যন্ত্রপাতির অবচয় 5,000 টাকা। এই দুটো লেনদেন আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। তো আমার কথা হচ্ছে এগুলোকে জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা জানো জাবেদা করতে হলে আমাদেরকে একটা নির্দিষ্ট ছক অনুসরণ করতে হয়। চলো আমরা তাহলে সেই ছকের মাধ্যমে আমরা সেই দুটো জাবেদা অন্তর্ভুক্ত করি। শিক্ষার্থীরা আমরা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটা জাবেদার ছক করে নিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো জাবেদার ছকে 5টি ঘর থাকে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমরা তারিখের ঘরে 2020 সাল এবং জুলাই মাস লিখে নিয়েছি। আমার এখানে দুটো লেনদেন ছিল। প্রথম লেনদেন হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, আমরা 10 তারিখ এটা লিখে ফেলবো। তোমরা জানো বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করলে প্রথমত বিজ্ঞাপনকে ডেবিট করতে হয়। বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং পণ্য ক্রয় হিসাব
হিসাব ক্রেডিট। আমার কত টাকা ছিল? বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ ছিল 4,000 টাকা, ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে আমরা 4,000 টাকা লিখে ফেললাম। আর কারণে লিখে দেব বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হলো। আমরা ক্লোজ করে দিলাম। এর পরবর্তীতে আরেকটা লেনদেন আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে 22 তারিখ যন্ত্রপাতির অবচয়। আমরা সেটাও লিখে ফেলি। তোমরা জানো অবচয়কে ডেবিট করতে হয়, অবচয় হিসাব ডেবিট। আর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় অর্থাৎ এটাকে আমরা চাইলে ব্র্যাকেটে যন্ত্রপাতির কথা বলা হয়েছে, আমরা যন্ত্রপাতি কতটাও লিখে দিতে পারি। যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। ওটা অবচয় কত ছিল? আমার এখানে অবচয় লেখা আছে 5,000 টাকা। আমরা 5,000 টাকা একবার ডেবিট পাশে আর একবার ক্রেডিট পাশে লিখে দিলাম। কারণে লিখে দেব আগের মতোই যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা দুটো লেনদেন যেগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করে দিলাম। প্রথমটা হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হয়েছে, সুতরাং বিজ্ঞাপন হিসাবকে ডেবিট করা হয়েছে এবং পণ্য ক্রয়ের পরিমাণ কমে যাবে সেজন্য পণ্য ক্রয়কে ক্রেডিট করা হয়েছে। একইভাবে অবচয়কে ডেবিট করা হয়েছে, যেহেতু এটা একটা খরচ হিসেবে আমরা এটাকে ডেবিট পাশে দেখিয়েছি। আর পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতির মূল্যটা হ্রাস পাচ্ছে সেই জন্য আমরা এটাকে ক্রেডিট করে দুটো লেনদেনকে আমরা যে দুটো নগদান বইতে অন্তর্ভুক্ত করবো না তার জাবেদায় অন্তর্ভুক্ত করে দিলাম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অবশ্যই তোমরা লিখে নিয়েছো, আমি সেটা আশা করছি। আমরা এবার পরবর্তী সমস্যাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে খ নং। তো শিক্ষার্থীরা আমরা খ নং প্রশ্নে একটা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করব। তো তার জন্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটা প্রাপ্তি জাবেদার ছক করে নিয়েছি। তোমরাও খুব দ্রুত খাতায় এই ছকটা করে নেবে। এবং এবার আসি আমরা সেই প্রাপ্তি জাবেদায় কোন কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব। হ্যাঁ, আগের ক্লাসেও আমরা এই সমস্যাটা সমাধান করেছিলাম। সমস্ত প্রাপ্তি যত আছে সেই প্রাপ্তিগুলোই আমরা নগদান বইয়ের নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করব। এবার আমরা উদ্দীপকে একটু খেয়াল করব। আমার প্রথমত 5 তারিখে লেখা আছে পণ্য বিক্রয় নগদে 30,000 টাকা। তাহলে আমরা এটা সরাসরি লিখে ফেলতে পারি। 5 তারিখে বিক্রয় হিসাব কত টাকা পেয়েছি আমরা? 5 তারিখে 30,000 টাকা পেয়েছি। তাহলে নগদের ঘরে 30,000 টাকা, যেহেতু বিক্রি বাবদ পেয়েছি আমরা সেহেতু 30,000 টাকা বিক্রয়ের ঘরে লিখে দিয়েছি। এর পরবর্তীতে আমার প্রাপ্তি কোন তারিখে আছে আমরা একটা দেখব। 15 তারিখ লাবিবের নিকট হতে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,800 টাকা পাওয়া গেল। তাহলে আমরা এটা 15 তারিখ লিখব। লাবিব হিসাব, তার কাছ থেকে পাওয়ার কথা ছিল 10,000 টাকা, পেয়েছি আমরা 9,800 টাকা। তাহলে নগদের ঘরে আমরা লিখব 9,800 টাকা। 200 টাকা তাকে আমরা বার্তা প্রদান করেছি এবং তার কাছ থেকে পাওয়ার কথা ছিল দেনদারের কাছ থেকে 10,000 টাকা। আমরা 10,000 টাকা দেনদারের ঘরে লিখেছি। তো শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস জানো যে সবসময় প্রাপ্তি জাবেদায় ডেবিট দিকের কলাম দুটোর যোগফল ক্রেডিট দিকের 3টা কলামের যোগফলের সমান হতে হবে। তো তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আমার ডেবিট কলামে প্রথমটাতে 30,000 টাকা ডেবিট আছে, ক্রেডিটে আছে 30,000 টাকা, তাহলে সমান। এরপরে 2 নম্বর লেনদেন যেটা, সেখানে আমরা ডেবিট কলামে দুটো পেয়েছি, একটা হচ্ছে 9,800 আর একটা হচ্ছে 200, মোট 10,000। আবার ঠিক সম পরিমাণ 10,000 টাকার জন্য আমরা ক্রেডিট পেয়েছি। তাহলে আমার অঙ্কের দুপাশ এই পর্যন্ত আমরা সমান তালে মিলিয়ে যাচ্ছি। তার পরবর্তীতে আমার এখন প্রাপ্তি কি আছে একটু দেখতে হবে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে কি আমরা এই আরেকটা লেনদেন আছে যেটা কত তারিখে? 28 তারিখ বিবিধ দেনাদারের নিকট হতে 7,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 7,200 টাকা পাওয়া গেল। তাহলে আমরা 28 তারিখ লিখবো। এবার
দেনাদার হিসাব, দেনাদার হিসাব পাওয়ার কথা ছিল আমার 7,500 টাকা, পেয়েছি 7,200 টাকা। তাহলে আমরা নগদের ঘরে 7,200 টাকা লিখবো, 300 টাকা বাট্টা লিখবো। তাহলে তার কাছ থেকে অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল আমার 7,500 টাকা। আমরা 7,500 টাকা দেনাদারের ঘরে লিপিবদ্ধ করলাম। এবার আর কোনো প্রাপ্তি আছে কিনা আমরা একটু ভালো করে খেয়াল করে দেখব। আশা করছি আর তেমন কোনো প্রাপ্তি আমার এই উদ্দীপকে দেওয়া নাই। তাহলে আমরা এতটুকুতেই আমাদের সেই প্রাপ্তি জাবেদা যোগফল অর্থাৎ ক্লোজ করব, আমরা ব্যালেন্সটা নির্ণয় করব। তো চলো আমরা ব্যালেন্সটা খুব দ্রুত গতিতে নির্ণয় করে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা যোগফল হচ্ছে 10,17, এদিকে হচ্ছে 47,000, এদিকে হচ্ছে 3 দিয়ে 500 টাকা। তাহলে আমরা ডেবিট পাশের যোগফল পেলাম 47,500 টাকা। এবার আমরা ক্রেডিট পাশে যাই। ক্রেডিট পাশে এদিকে পেলাম আমরা 30,000 টাকা, এদিকে পেলাম 17,500 টাকা। তাহলে এদিকেও দাঁড়ালো 47,500 টাকা। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমার ডেবিট পাশে দুটো কলামের যোগফল হচ্ছে 47,500 টাকা। ক্রেডিট পাশে যদিও 3টা কলাম ছিল আমার, অন্যান্য হিসাবে কোনো কলামে টাকা পয়সা বসে নেই, এবং এই দুটো কলামে অর্থাৎ ক্রেডিট পাশে দুটো কলামের যোগফল আমরা পেলাম 47,500 টাকা। অর্থাৎ আমার দুপাশের যোগফল সমান হলো 47,500 টাকা। তাহলে আমরা এখন উত্তরটা লিখে দিতে পারি। উত্তর কি লিখবো তোমরা সবাই জানো, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদার যোগফল 47,500 টাকা। শিক্ষার্থীরা আমার ক এবং খ দুটো প্রশ্নের উত্তর শেষ হয়েছে। এবার আমরা যথারীতি গ নং প্রশ্নের উত্তরে যাব। তো তোমরা জানো গ নং প্রশ্নে আমাকে বলেছে উপরোক্ত লেনদেন হতে একটি উপযুক্ত নগদান বই তৈরি করো। তো উপযুক্ত নগদান বই বলতে আমরা কোনটা করব? এখানে কি 1 ঘোড়া, 2 ঘোড়া বা 3 ঘোড়া? তোমরা হ্যাঁ নিশ্চয়ই অবগত আছো যেখানে ব্যাংক সংক্রান্ত লেনদেন জড়িত আছে সেক্ষেত্রে 1 ঘোড়া নগদান তো আসার কথা না। এক্ষেত্রে আমরা 2 ঘোড়া এবং অথবা 3 ঘোড়াতে যাব। তো এক্ষেত্রে পূর্ণ নিষ্পত্তি কথা কিংবা পাট্টা জড়িত থাকে সেক্ষেত্রে আমরা 3 ঘোড়া নগদান বইয়ে চিন্তা করব। সুতরাং এই ক্ষেত্রে আমরা আজকে 3 ঘোড়া নগদান বইয়ের একটা ছক করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম 1 ঘোড়া নগদান বইতে 2 ঘোড়া নগদান বই এবং ধারাবাহিকভাবে 3 ঘোড়া নগদান বইতে ছকে কটি করে ঘর থাকে। অর্থাৎ 3 ঘোড়া নগদান বইয়ের ঘরে আমরা 14টি ঘর পাবো। ডেবিট দিকে আছে আমার 7টা এবং ক্রেডিট দিকে আছে 7টা। সেগুলো কি? তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বার্তা। ঠিক একইভাবে আবার ক্রেডিট পাশে তারিখ, বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বার্তার ঘর। তো শিক্ষার্থীরা আমরা যথারীতি শুরু করব ব্যালেন্স বিডি দিয়ে। আমার 1 তারিখে কি আছে? জুলাইয়ের 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি লিখে নগদের ঘরে 20,000 টাকা এবং ব্যাংক জমা বলেছে তাই সেটাও আমরা ডেবিট দিকে লিখে দেব। নগদের ঘরে 20,000, ব্যাংকের ঘরে 25,000। এর পরবর্তীতে 5 তারিখ বলেছে পণ্য বিক্রয়, নগদে 30,000 টাকা। যেহেতু এটা আয় হয়েছে তাই আমরা ডেবিট পাশে দেখাবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব আমার ডেবিট দিকে নগদের ঘরে 30,000 টাকা, যেহেতু এটা নগদে বিক্রি করেছি। এরপরে 10 তারিখ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, যেটা আমরা অন্তর্ভুক্ত করব না। 15 তারিখ লাবিবের নিকট হতে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 9,800 টাকা পাওয়া গিয়েছে, তাই এটা আমরা ডেবিট পাশে লিখব। 15 তারিখ লাবিব হিসাব, তার কাছ থেকে আমরা কত টাকা পেয়েছি? 9,800 টাকা পেয়েছি। আমরা 9,800 টাকা নগদের ঘরে লিখলাম। এর পরবর্তীতে 20 তারিখ মিস্টার জুয়েলকে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 3,800 টাকা প্রদান করেছি। তাহলে এটা যেহেতু খরচ আমরা ক্রেডিট পাশে লিখব। 2020 সাল জুলাইয়ের 20 তারিখ জুয়েল হিসাব।
হিসাব লিখে তাকে আমরা 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রদান করেছি। তাহলে নগদের ঘরে আমরা 3,800 টাকা লিখব এবং বার্তার ঘরে আর 200 টাকা লিখব। আচ্ছা, এর পরবর্তীতে যন্ত্রপাতির অপচয় বলেছে, সেটা আমরা অন্তর্ভুক্ত করব না। 25 তারিখ একটা কথা বলেছে, ব্যাংক থেকে উত্তোলন করা হলো 10,000 টাকা। তোমরা শিক্ষার্থীরা জানো এটা হচ্ছে কন্ট্রা বা বিপরীত দাখিলা, অর্থাৎ এটাকে আমরা দুই পাশেই দেখাবো। তাহলে এটা জাবেদাটা কি হবে? 25 তারিখ ব্যাংক থেকে উত্তোলন করা হলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু এক্ষেত্রে আমরা লিখবো ব্যাংক হিসাব, ডেবিট পাশে লিখবো কি ব্যাংক হিসাব, আর খতিয়ান পৃষ্ঠার ঘরে আমরা একটা সি লিখে দেবো। তাহলে ব্যাংক হিসাব নগদের ঘরে লিখবো। আমরা কত টাকা তুলেছিলাম ব্যাংক থেকে? 10,000 টাকা তুলেছিলাম। আমরা 10,000 টাকাটা নগদের ঘরে লিখলাম। আবার ঠিক একইভাবে 25 তারিখ ক্রেডিট পাশে লিখবো আমরা নগদান হিসাব, লিখবো। আবার খতিয়ান পৃষ্ঠার ঘরে এখানেও কন্ট্রাস্ট সি লিখে দেবো। নগদান হিসাব লিখে আমরা ব্যাংকের ঘরে টাকাটা লিপিবদ্ধ করব। তার পরবর্তীতে আসো 28 তারিখ বিবিধ দেনাদারের নিকট হতে 7,500 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 7,200 টাকা পাওয়া গেল। তাহলে আমরা আবার ডেবিট পাশে লিখবো 28 তারিখ দেনাদার হিসাব তার কাছ থেকে কত পেয়েছি আমরা? 7,200 টাকা পেয়েছি আমরা নগদের ঘরে। তাহলে 7,200 টাকা লিখবো, আর 300 টাকাটা বার্তার ঘরে যাবে। এর পরবর্তীতে আছে কি বেতন বাবদ চেক প্রদান করেছি, তাহলে সেটা অবশ্যই ক্রেডিট পাশে যাবে। 30 তারিখ আমরা কি হিসাব লিখবো? বেতন হিসাব লিখবো। যেহেতু চেক প্রদান করেছি তাই আমরা ব্যাংকের কলামে লিখবো, সেটা হচ্ছে 5,000 টাকা। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের উদ্দীপকে যত লেনদেন আছে আমরা সবগুলো লিপিবদ্ধ করেছি, অর্থাৎ যেগুলোকে নগদান বইতে অন্তর্ভুক্ত করা যায়। ডেবিট পাশগুলো, আয়গুলো বা প্রাপ্তিগুলোকে আমরা ডেবিট পাশে বসিয়েছি এবং প্রদানগুলোকে আমরা যথারীতি ক্রেডিট পাশে বসিয়েছি। আমাদের পোস্টিং দেওয়ার কাজ শেষ, এবার আমরা ব্যালেন্স নির্ণয় করে ফেলবো। তো তোমরা জানো সবসময় নগদান বই ডেবিট উদ্বৃত্ত নগদ কলামে ডেবিট উদ্বৃত্ত প্রদর্শন করে, আমরা সেই কারণে ডেবিট দিকে যোগফলটা আগে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ এখানে কত হচ্ছে? 50, 59, 69, 76 এবং 77,000 টাকা। তোমরা একটু আমার সাথে সাথে যোগফলটা করবে। যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে আমরা নগদের ঘরে ডেবিট পাশে পেলাম 77,000 টাকা। এই পাশ থেকে আমরা এখন ক্রেডিট পাশে নগদের কলামটা বাদ দেব। বাদ দিয়ে আমরা কি লিখব? মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি লিখবো। তাহলে এখানে আমার এই পাশের যোগফল থেকে এই পাশেরটা বাদ দিলে আমার কত থাকছে শিক্ষার্থীরা? তোমরা একটু সাথে সাথে ক্যালকুলেটরে করে দেখো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে 77,000 থেকে 3,000 চলে গেলে 3,100 টাকা বাদ দিলে 73,200। তাহলে 73,200 টাকা বসালে এদিকে হয় কি? আমার এখন দুই পাশের যোগফল নগদ কলামে 77,000 সমান হলো। এবার ক্রেডিট ব্যাংক কলামে আমরা দেখতে পাচ্ছি ডেবিট দিকে আছে 25,000, ক্রেডিট দিকে আছে 15,000। তাহলে ডেবিট পাশের যোগফল বড়, সুতরাং আমরা এই 25,000 টাকা থেকে 15,000 টাকাটা বাদ দিলে আমার থাকে আর 10,000 টাকা। তাহলে আমরা এই পাশের কলামে যোগফলটা বসিয়ে দিলাম। আর পার্টনার কলাম আমরা এখানে পাচ্ছি 200 টাকা, এখানে পাচ্ছি 300 টাকা। শিক্ষার্থীরা আমরা দুই পাশে এখন সব ক্লোজ করে দিলাম। আমরা ব্যালেন্স সিডিটাকে এখন আবার কি করব? পরবর্তী মাসের 1 তারিখ লিখে সেটাকে ব্যালেন্স বিডি করে দেব। তাহলে আমরা লিখি এখন আগস্টের 1 তারিখ ব্যালেন্স বিডি। আমার নগদে আছে 73,200 টাকা, ব্যাংকে আছে 10,000 টাকা। আমরা এতটুকুতে অঙ্কটা ক্লোজ করে দেব। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। আমরা এখন উত্তর লিখে দেব। উত্তরে কি লিখব তোমরা জানো, হাতে নগদ আছে 73,200 টাকা এবং ব্যাংক জমা উদ্বৃত্ত আছে আমার 10,000 টাকা। তো শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখবে এই 3 ঘরা নগদান
এবং দুঘরা নগদান বলি বা নগদ প্রাপ্তি জাবেদা বলি বা প্রদান জাবেদা বলি, যেটাই আমরা প্রস্তুত করি না কেন, একটু সতর্ক থাকতে হবে। আমাকে উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিতে হবে। পড়ে আমার প্রাপ্তি কোনগুলো, প্রদান কোনগুলো, কোনগুলো কন্ট্রান্ট্রি হবে, কোনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, বিস্তারিত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা বাসায় অনুশীলন করবে। এবং আমি আশা করব তোমাদের পাঠ্য বইয়ে যত সমস্যা আছে এগুলো তোমরা সলিউশন করতে পারবে। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদেরকে ইনবক্সে জানাবে, আমরা সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেওয়ার জন্য। তো বরাবরের মতো আজকে আবার তোমাদেরকে একটু সাবধান করছি করোনা ভাইরাসের ব্যাপারে। তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না। নিতান্ত যদি বাইরে একেবারে যেতেই হয় তাহলে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। নিজে সতর্ক থাকবেন, পরিবারের সবাইকে সাবধান রাখবেন এবং আগামী ক্লাসে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।